রাজধানীতে গ্যাস সংকটে ভোগান্তি বাড়ছে, গৃহস্থলে ও ফিলিং স্টেশনে চরম ভোগান্তি। প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় আনতে চায় সরকার, ৩ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী। এনসিপির পদযাত্রা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, হবিগঞ্জে হামলার জেরে মামলা দায়ের ১৪৪ ধারা প্রত্যাহার। আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আইগেস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানীতে গ্যাসের সংকট ক্রমাগত বাড়ছে। গৃহস্থালের পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে চলছে চরম ভোগান্তি। ৩ থেকে ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। গত এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী। ঢাকা ও আশেপাশে সিএনজি পাম্পগুলোতে বেড়েছে দীর্ঘ অপেক্ষার সারি। কয়েকটি পাম্পে পর্যাপ্ত চাপ না থাকায় গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে। কর্মঘণ্টা নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ভাড়ায় চালিত গাড়ি চালকরা। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, এলএনজি সরবরাহ নির্বিঘ্ন হলে এ সংকট কেটে যাবে। সিএনজি চালকরা জানান, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে প্রয়োজনের অর্ধেক গ্যাস। গ্যাসের অভাবে ভাড়ার গাড়ি চালাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। গ্যাসের প্রেশার নাই, যাও যে একটা পাম্প খোলা আছে 50% তো পরে বন্ধ, তার বেশি বন্ধ, যার কারণে আমরা বারবার হয়রানি হচ্ছি। আগে একবার থেকে 2বার নিলে আমাদের রাত দিন চলে যেত। চিন্তা করছিলাম 2 ঘন্টার ভিতর নিতে পারবো, তো অলরেডি 4 ঘন্টা হয়ে গেছে। তো এতক্ষণ ধরে সিরিয়াল দিয়ে নিছি, গ্যাস মানে প্রেশারও ভালো না। প্রতিবার 3বার লোন নেয় গ্যাস, 50 টাকা 60 টাকা 70 টাকা গ্যাস উঠে, 200 টাকার গ্যাস উঠলে আমাদের সমস্যাও না। এই সমস্যা এটাই। আর অনেক পাম্পে আমাদের নজল দেয় না, গ্যাস দেয় না। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজের দপ্তরে প্রতিবন্ধী 3 ব্যক্তির হাতে এই নিয়োগপত্র তুলে দেন তিনি। নিয়োগপ্রাপ্ত 3 জন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদরের মোহাম্মদ হাসমত আলী। আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকে 2 হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারও মুখ দিয়ে লিখে সম্পন্ন করেছেন স্নাতকোত্তর। তাকে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। হাসমত আলী নিয়োগ পেয়েছেন সমাজকর্মী পদে। 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। পরিদর্শন করবেন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির। সংশ্লিষ্টরা বলছেন, সার্জিও গরের সফরের মূল লক্ষ্য হতে পারে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে আলোচনা করা। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে বুঝতে এবং জানতে চাইতে পারে ওয়াশিংটন। এনসিপির পদযাত্রা এখন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতারা। জাতীয় ছাত্র শক্তি আয়োজিত অনুষ্ঠানে আর উপস্থিত রয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এর আগে দুপুরে ক্যাম্পাসে আসেন তারা। এছাড়াও দুপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ একটি দল গোপালগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় যোগ দেন। দুপুরে মৌলভীবাজার থেকে সিলেটে পৌঁছান। বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় উসমানীনগর উপজেলায় পদযাত্রায় যোগ দেবেন তারা। আগামীকাল গোয়াইনঘাটেও পদযাত্রা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির পদযাত্রা। হবিগঞ্জ ও মৌলভীবাজারে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এনসিপির আজকের সিলেটের কর্মসূচিকে ঘিরে 6 উপজেলায় বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন।
সরকারের দায়িত্ব নেয়ার ৫ মাস পরও ঘুষ দুর্নীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, অনেকেই ভোল পাল্টে জুলাই যোদ্ধা হয়ে অপকর্মে লিপ্ত রয়েছে। আর ৭১-এর মতো জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর ডিএফপিতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশনা অধিদপ্তর প্রদর্শনী ও বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করে। পরে মিলনায়তনে আলোচনায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্যের দেশ গড়তে যার যার জায়গায় সঠিকভাবে কাজ করার আহ্বান জানান। আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, বীরের এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। আর তথ্যমন্ত্রী বলেন, আগামী দিনের রাজনীতিতে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোগ তাকে দেখতে না পাই। বৈষম্যহীন শোষণমুক্ত দেশ গড়তে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয় আলোচনা সভায়। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সব জায়গায় দলীয়করণ ও বাছাই করে দুর্নীতিগ্রস্তদের পদায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিপিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় এমন অভিযোগ করেন তিনি। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি, গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। আমরা কারো সাথে তলে তলে রাতের বেলা আপোষ করি নাই, আর দিনের বেলা গিয়ে রাস্তায় নেমে চিৎকার দেই নাই। আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই, আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা ফিরে আসেন, এই দাবি মেনে নেন, দানাই পানাই বাদ দেন, এইটা ওইটা ডানে বামে চলা বাদ দিয়ে সোজা চলেন। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতারকৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি ১৫ আগস্ট। রাজধানীর গুলশান এলাকা থেকে গত সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আমলে নেয়। লতিফ সিদ্দিকী সহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। অনিয়মকে নিয়মে পরিণত করে সরকারি খেলার মাঠে চলছে আনন্দ মেলা। প্রায় এক সপ্তাহ পার হলেও কিছুই জানে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরো মাঠ জুড়ে ৩৫টি দোকানের পাশাপাশি বসেছে ৮টি রাইড। দৈনিক সেখান থেকে দখলদারদের আয় প্রায় লাখ টাকা। এমন ঘটনা রাজধানীর হাজারীবাগ পার্কে। প্রশ্ন উঠেছে, কোন ক্ষমতা বলে খেলার মাঠ দখল করে চলছে বাণিজ্যিক কার্যক্রম? রনি রায়হানের ক্যামেরায় নাজিবুর রহমানের রিপোর্ট। নগরীর হাজারীবাগ পার্কে চলছে ৩৬ জুলাই স্মৃতি আনন্দ মেলা। এর পেছনে লুকিয়ে আছে দখল বাণিজ্যের রমরমা ব্যবসা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাঠ নিয়ন্ত্রণ করছে ক্ষমতাসীন দল বিএনপির পরিচয়ে। পুরো মাঠে বসানো হয়েছে প্রায় ৩৫টি দোকান ও শিশুদের জন্য ৮টি রাইড। তবে এসব রাইড বা বিপণী বিতান বিনামূল্যে নয়। প্রতিটি দোকানের থেকে দৈনিক সংগ্রহ করা হচ্ছে ৮০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। রাইডের ব্যবসা আরও জমজমাট। প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার টাকা আয়ের প্রায় ৫০% বেশি পাচ্ছেন মেলা কমিটি। দোকান ভাড়া দৈনিক হলো ৮০০ টাকা।
আমি একটু কম দেই, আমার দোকান ছোট এই হিসাবে একটু কম দেই আর কি। এখানে মোটামুটি মনে করেন যে 70,000-80,000 প্রতিদিন আর একটু শুক্রবার হলেই মোটামুটি মনে করেন যে 1 লাখ টাকার মতন আসছে। ওটা 50 না, একটু হয়তো আরো কম আছে, আমাদের মাহাজনের সাথে একটু কথা বলতে হয়তো। অনুমতি ছাড়া কিভাবে চলছে এই মেলা প্রশ্ন ছিল আয়োজকদের কাছে। এটা সম্পূর্ণ অযুক্তি, ঠিক আছে, যেহেতু পারমিশন ছাড়া এই মেলাটা করা উচিত না। অনুমোদন দেয় নাই না, এখন মেলা শুরু করে দিতে পারেন কিনা? না না, সেটা আমি পারি না, আর সেটা তো আমার কাজ না। আমরা হচ্ছি তত্ত্বাবধান দায়িত্বে। খেলার জায়গায় মেলা, এমন তথ্য পেয়ে অবাক হয়েছেন খোদ সিটি প্রশাসকও। জানান দ্রুত সময়ে ব্যবস্থা নেবেন তিনি। এটা আমি তো এখনই ব্যবস্থা নেব এই ব্যাপারে, কারণ এটা তো আসলে ওইখানে অনুমতি ছাড়া কিভাবে চললো সেটা তাহলে কনসার্ন যারা আছে তারা সেই জবাব দিবে। 2022 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় 32,000 স্কোয়ার ফিট দৈর্ঘ্যের মাঠটি সংস্কার করে উন্মুক্ত করলেও তা রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় দখলে নেয় স্থানীয় প্রভাবশালীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিদেশে অবস্থানরত বড় সাজ্জাদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর ডান হাত হিসাবে চট্টগ্রামে খুন, সন্ত্রাস, চাঁদাবাজির ঘটনার নেতৃত্ব দিত ডেভিড ইমন। দুপুরে এসপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। বলেন, 13 মামলার আসামি ডেভিডকে ধরতে বেশ কিছুদিন ধরে চলা অভিযান চলছিল। এর অংশ হিসেবে ভারতে পালানোর সময় ডেভিডকে 3 সহযোগী সহ যশোর থেকে গ্রেপ্তার করে বুধবার রাতে চট্টগ্রামে নিয়ে আসা হয়। সম্প্রতি চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিককে ফোন করে এককালীন 2 কোটি টাকা এবং মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করে ডেভিড। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ডেভিড বাহিনী হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সেই ফোনালাপ এবং হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর মামলা হয় এবং ডেভিডকে ধরতে মাঠে নামে পুলিশ। সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটাকে তো সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি। বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে 150 মিটার অংশ নদীগর্ভে চলে গেছে। প্রতিদিনই ধসের ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। ভাঙনে নদী তীরে বসতঘর, ফসলি জমি যমুনার পেটে চলে যাচ্ছে। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এরপরও যেন ধস ঠেকানো যাচ্ছে না। যমুনার পানি কমতে থাকায় হঠাৎ করে ভাঙন শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহে ভাঙনে উপজেলার বানিয়াজান থেকে শহরাবাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, সময় মতো কাজ না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বাঁধের লোকজন খাওয়া দাওয়া নাই, আতঙ্কে আছে, কখন কি হয়ে যায়। আঙ্গের বাটটা করে দেন, আমরা কুটিতে থাকবো, আশ্রয় আঙ্গের একখান থেকে থিতিপি করে দেন। এসে দেখতেছে, কিন্তু কাজ যখনই একটু মানে ভাঙনে রোধ হয় তখনই কাজগুলো স্থগিত করে। কাজটা যদি রানিং অবস্থায় থাকতো তাহলে এই ভাঙনটা মানে থাকতো না। অনুরোধ আপনাদের কাছে, আপনারা আঙ্গর এই বাটটা আঙ্গর সই করে দেন, নদীটাই বাঁধা দেন। সরকারটার দাবি করছি, এমপি সাহেবকে নিয়ে আসছি, এমপি সাহেব দেখছে, উনি বিভিন্ন জায়গায় বলছে অর্থ সংকটের কারণে চট্টা কাটা সম্ভব নয়। আজকে যদি ওই চট্টা কেটে দিত তাহলে এই জিনিসটা আমাদের ভাঙতো না। বাঁধ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। আমরা ইতিমধ্যেই জরুরি ব্যবস্থা হিসেবে এবং স্যারদের নির্দেশনা মোতাবেক আমরা জিও ব্যাগ, জিও টিউব ডাম্পিং করছি এবং এটা আমরা পর্যাপ্ত করব এবং কন্টিনিউ রাখবো যাতে ভাঙনটা আর বৃদ্ধি না পেতে পারে। আর আমাদের ইতিমধ্যে একটা স্থায়ী প্রকল্প আমাদের প্রক্রিয়াধীন, আশা করি খুব সহসা হয়তো অনুমোদন হবে। তো সেখানে আমরা এখানে পার্মানেন্ট নদী সংরক্ষণ কাজও করব এবং স্পারগুলোকে স্ট্রেনথেনিং করব যাতে ভবিষ্যতে আর এই ধরনের ভাঙন যাতে সৃষ্টি না হয়। যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে বসতভিটা রক্ষার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। আজ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1 বেশি বৃদ্ধি পায়। রয়টার্স জানায় ব্রেন্ট ফিউচারের দাম ব্যারেল প্রতি 1.63% বেড়ে দাঁড়ায় 92.22 মার্কিন ডলারে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড 0.51% বেড়ে পৌঁছায় 84.89 মার্কিন ডলারে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে তেলের দামের এই বৃদ্ধি। বিনিয়োগকারীরা একদিকে ইরানে ক্রমবর্ধমান মার্কিন হামলার দিকে নজর দিচ্ছেন, অন্যদিকে সংকট সমাধানের আশা করছেন যাতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে। খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীতে গ্যাস সংকটে ভোগান্তি বাড়ছে, গৃহস্থালী কাজে ও ফিলিং স্টেশনে চরম ভোগান্তি। প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় আনতে চায় সরকার, 3 জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী। এনসিপির পদযাত্রা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জে হামলার জেরে মামলা দায়ের, 144 ধারা প্রত্যাহার। এ ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।